একীভূত হতে চায় না ন্যাশনাল ব্যাংকের নতুন পর্ষদও নিজেরাই সবল হওয়ার প্রত্যাশা, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। রপ্তানিমুখী শিল্পের নগদ সহায়তা তুলে নিলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হবে বলছেন রপ্তানিকারকরা, আলাদা বরাদ্দ রাখার দাবি। চলতি বছর 20 লাখ হজযাত্রীর সমাগমের প্রস্তুতি নিচ্ছে সৌদি। হাজিদের প্রবেশ অনুমতি সহ মানতে হবে নানা নির্দেশনা। বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট 14 মে। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পুবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছেন শিরোনাম, এবার বিস্তারিত। একীভূত হওয়া নিয়ে অনীহা দেখালো ন্যাশনাল ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদ। কাউকে সাথে নিয়ে নয়, বরং নিজেরাই সবল হতে চায় বলে জানিয়েছেন ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদ চেয়ারম্যান আলহাজ খলিলুর রহমান। তবে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে সব ব্যাংকের কর্মদক্ষতা মূল্যায়ন করে ডিসেম্বরের পর জোরপূর্বক একীভূতকরণের দিকে যাবে বাংলাদেশ ব্যাংক। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংকট সামাল দিতে মার্জার বা একীভূতকরণের পথে হাঁটছে বাংলাদেশ ব্যাংক। জানিয়ে চলছে নানা গুঞ্জন ও আলোচনা। এর মধ্যে পদ্মা ও এক্সিম, সোনালী, বিডিবিএল, সিটি বেসিক সহ সরকারি বেসরকারি ব্যাংকের নাম আসলেও এবার ইউসিবি ও ন্যাশনাল ব্যাংকের মার্জার নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। ন্যাশনাল ব্যাংক লিমিটেড পুনর্গঠনের মাত্র 5 মাসের মাথায় পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার এ সংক্রান্ত আদেশ দেওয়ার পাশাপাশি নতুন পর্ষদও গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। সোমবার ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ আয়োজন করে সংবাদ সম্মেলনের, যেখানে গ্রাহকের আস্থা অর্জনে নিরলস কাজ করার প্রত্যয় জানিয়ে ব্যাংকটির হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়া হয়। আমরা এটাকে মাছ করতে রাজি না, ব্যাংকটাকে আগের মতো ফিরিয়ে যেন আনা হয় সেই হিসেবে আমরা আনতে পারবো বলি, সেই প্রতিজ্ঞা করি, সেই আশা দিয়ে ওদেরকে রাজি করাইছি। ওরা মাছ করে নাই, মাছ থেকে আমরা এখন মুক্ত। বাংলাদেশ ব্যাংক মনে করে মার্জারের বিষয়ে নীতি অনুযায়ী ডিসেম্বর পর্যন্ত নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে যে কোনো ব্যাংক। তবে ডিসেম্বর পরবর্তী সময়ে ব্যাংকগুলোর দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে শুরু হবে জোরপূর্বক একীভূতকরণ। সার্কুলারের মধ্যে কিন্তু আমরা বলেছি এটা ভলান্টারি মার্জার অর অ্যাকুইজিশন, এবং আমাদের ওই প্রসেসের মধ্যে কিন্তু একটা জায়গায় বলাই আছে শেয়ার হোল্ডারদের ইজিএম ডেকে ইজিএম এ অ্যাপ্রুভ করে তারপরে আসতে হবে। পিসিআর ফ্রেমওয়ার্ক যেটা, সেইখানে যখন ইভালুয়েশন করব তখন যদি কোনো ইমপ্রুভমেন্ট কোনো ব্যাংকের না দেখি, তখন কিন্তু আমরা উই ক্যান ডিসাইড অন ফোর্স মার্জার। ব্যাংক একীভূতকরণ নিয়ে বেসরকারি ব্যাংকগুলোর যে অনীহা, তা আর্থিক খাতের জন্য ভালো সংকেত নয় বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। এই মার্জারটা তো হতে হবে মার্কেট বেসড, এটা কাউকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। কিন্তু এখন ন্যাশনাল ব্যাংকের বোর্ড যখন বললো আমরা মার্জ হতে চাই না, তখন কিন্তু বাইরে এই সিগন্যালটা আরো বেশি করে গেল যে এটা জোর করে মার্জার হচ্ছে। এখন এই জোর করে মার্জার কিন্তু কখনোই ভালো সলিউশন দিতে পারে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 12,368 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় 29%। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। রপ্তানিমুখী শিল্পের নগদ সহায়তা তুলে নিলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন রপ্তানিকারকরা। তাই এসব এসএমই উদ্যোক্তাদের জন্য আলাদা বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন তারা। সোমবার রাজধানীর একটি হোটেলে উচ্চ সম্ভাবনাময় খাতে অগ্রাধিকার বিষয়ে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন ব্যবসায়ীরা। এ সময় চামড়া খাতের উদ্যোক্তারা বলেন, সঠিক নীতি ও সদিচ্ছার অভাবে এ খাতের রপ্তানি আয় কমছে। কৃষি খাতে আরও সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তৈরি পোশাকের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও ম্যান্ডেট ওয়্যারহাউস সুবিধা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তারা বলছেন, রাজস্ব আদায় বাড়াতে পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে জোর দিতে হবে। গ্র্যাজুয়েশনের পরে যে প্রবলেমগুলো আসবে এটা কিন্তু আগের মতন করে আমরা দেখতে হবে না। বাট everyone has to evolve. Private sector has to evolve, government machinery has to evolve, the taxation structure has to evolve, everyone has to evolve. And IMF হ্যাঁ যে কথাগুলো বলছে, we agree majority the points, but এত শর্ট টাইমের মধ্যে এটা পসিবল না। ওটা যে শকটা আসবে এটা কিন্তু আমাদের এখনো ক্ষমতা হয়নি এই ইকোনমির যে এই শকটাকে অ্যাবজর্ব করার। অ্যান্ড এটার লং টার্ম রিপ্রোকেশন যেটা হবে, কারণ এটা এট দ্য এন্ড অফ দ্য ডে আমার যে ওয়ার্কার আছে আমার ফ্যাক্টরিতে ওদের উপর এসে পড়ে। আজকে টিডিএস, এই ট্যাক্স ডিডাকশন এট সোর্স, এটা গলার কাটা হয়ে গেছে। কারণ আমাকে ট্যাক্স রেট বলছে 27.5, কিন্তু আমার ইফেক্টিভ ট্যাক্স রেট হয়ে যাচ্ছে কত
50, 60, কারো কি আরো অ্যাবাভ 60। সো আমাকে যে করে হোক এই টিডিএস রেট যদি না কমানো হয়, তাহলে ওই যে আমার কর্পোরেট ট্যাক্স রেট আমার কমালেও আসলে কোম্পানিগুলো কোনো লাভ হবে না। টাঙ্গাইলের শাড়ির জিআই সত্ত্ব রক্ষার জন্য ভারতে আইন নেই, লড়াই করতে আইনজীবী ফার্ম নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার। সকালে বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে লিখিতভাবে তথ্য জানায় শিল্প মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আরও 1.5 শতাধিক সম্ভাব্য জিআই পণ্যের তালিকাও আদালতে দাখিল করে শিল্প মন্ত্রণালয়। এর আগে গত 19 ফেব্রুয়ারি বাংলাদেশের সকল জিআই পণ্যের তালিকা করতে সরকারকে নির্দেশ দেন হাইকোর্ট। আমাদের প্রতিটি জেলা থেকে বিভিন্ন পণ্য নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে, যেটি ছিল কোর্টের আদেশের একটি অংশ, যে জিআই পণ্যের পূর্ণাঙ্গ তালিকা, এবং এটাও বলা হয়েছে যে এই তালিকা ক্রমবর্ধমান হারে চলবে। একই সাথে যেই পণ্যগুলো জিআই হিসেবে ইতিমধ্যে নিবন্ধিত হচ্ছে বা হওয়ার প্রক্রিয়া চলছে, সেই তালিকাটাও দেওয়া হয়েছে। এদিকে আগামী সেপ্টেম্বর নাগাদ কৃত্রিম বুদ্ধিমান আইনের প্রাথমিক খসড়া প্রস্তুত হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর একটি হোটেলে ওয়ারাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে বাংলাদেশ সরকার ক্লাউড ব্যবস্থাপনার উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা জানান প্রতিমন্ত্রী পলক। আরও বলেন, ওরাকলের মতো আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ডেটা সেন্টার পরিচালনা প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য ভান্ডার গড়ে তোলার ফলে জনগণের তথ্য সুরক্ষার বিষয়টি আরও জোরদার হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ভবিষ্যৎ উন্নয়নে যে প্রতিবন্ধকতা রয়েছে তার প্রস্তুতি মানসম্মত ডেটা সেন্টারের মাধ্যমে করা সম্ভব হবে। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মতো মৌলিক অধিকার বাস্তবায়নে শুধু হার্ডওয়্যার নয়, কাজ করতে হবে আইনি কাঠামো ও প্রযুক্তিগত সক্ষমতা নিয়েও। আমরা কিন্তু এআই ল নিয়ে একটা আউটলাইন তৈরি করেছি। আমি যেটা আজকেও শেয়ার করেছি, 7টার মতো এরিয়া আমরা আইডেন্টিফাই করেছি যে এআই এর পজিটিভ ইউজ কেস কি কি হতে পারে, সেগুলো আমরা এআই এডুকেশন হিসেবে আমরা কিভাবে আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তাদেরকে আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যে এআই রিসার্চ এবং ডেভেলপমেন্টটাকে উৎসাহিত করা, যাতে এআই টুলগুলো বাংলাদেশের ছেলেমেয়েরা তৈরি করতে পারে, ইউনিভার্সিটি এবং ইন্ডাস্ট্রি যাতে সহযোগিতা পেতে পারে। তৃতীয়ত হচ্ছে এইটা থ্রেট কি কি, আর আমরা একটা এআই পলিসি প্রথমে ক্যাবিনেটে আনতে চাচ্ছি, সেটাও ড্রাফটিংয়ের কাজ চলছে। আর পাশাপাশি এআই আইনটাও আমরা আশা করছি সেপ্টেম্বরের মধ্যে আমরা একটা ফার্স্ট ড্রাফট তৈরি করতে পারবো। বাংলাদেশে মার্সিডিজ বেঞ্জ ইকিউ লাইন আপের 6টি ভিন্ন মডেল চালু করেছে মার্সিডিজ বেঞ্জের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর র্যানকন মোটরস লিমিটেড। এ উপলক্ষে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গ্রুপের বিভাগীয় পরিচালক ইমরান জামান খান বলেন, মার্সিডিজ বেঞ্জ বাংলাদেশের জেনেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগিতায় দেশব্যাপী চার্জিং স্টেশন নেটওয়ার্ক তৈরির জন্য কাজ করছে। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটে মোট 7টি চার্জিং স্টেশন লাইভ রয়েছে। এদিন মার্সিডিজ বেঞ্জের আধুনিক এবং ক্লাসিক উভয় ধরনের গাড়ি নিয়ে একদিন ব্যাপী মোটর শো ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ। ওই পর্বে একটি কনসার্টের আয়োজন করা হয়। পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতির, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেসে। সনি র্যাঙ্কস নামে পরিচিত বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান র্যাঙ্কস ইলেকট্রনিক্স রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। র্যাঙ্কস ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজার ডিরেক্টর বিনাস হোসেন এবং সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ব্রাঞ্চ হেড মিস্টার রিকি লুকাস যৌথভাবে সনি সেন্টার ও এক্সপেরিয়েন্স জোনের উদ্বোধন করেন। আর উপস্থিত ছিলেন সনি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চ ও র্যাঙ্কস ইলেকট্রনিক্সের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ক্রেতা এবং গণ্যমান্য ব্যক্তিরা। যুগোপযোগী ও আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয়নে কুমিল্লা 168তম চান্দিনা শাখা উদ্বোধন করেছে যমুনা ব্যাংক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান সাইদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক রবিন রাজন, শাখাওয়াত, রেদওয়ানুল করিম, আনসারি, ইসমাইল হোসেন সিরাজি ও স্বতন্ত্র পরিচালক আব্দুর রহমান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা পরিকল্পনা সভা 2024 অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজান এবং সভাপতিত্ব অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ গিয়াসউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি পারভেজ সাজ্জাদ, জাকির হোসেন, নুরি আলম এবং কোম্পানির সকল ডিএমডি। রোববার রাজধানীতে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো দেশের বাজারে নিয়ে এলো ভিভো V30 লাইট। স্মার্টফোনটি উপস্থিত সকলের মাঝে পরিচয় করিয়ে দেন দেশের জনপ্রিয় তারকা ভিভোর শুভেচ্ছাদূত তাহসান রহমান খান। এবারের ভিভো V30 লাইটকে অভিনব লুক দিতে রয়েছে কালার চেঞ্জিং গ্লাস ডিজাইন, যা সূর্যের আলোতে কালার পরিবর্তন করবে। সাথে থাকছে 80 ওয়াট ফ্ল্যাশ চার্জ সহ 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা দেবে 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি। এতে আরও রয়েছে মেটালিক হাই গ্লাস ফ্রেম, সাথে আরও থাকছে 256 জিবি স্টোরেজ ক্ষমতা, যার দাম হলো 32,999 টাকা। In front of you amazing people. So I think we just make চলতি বছর রেকর্ড 20 লাখ হজযাত্রীর সমাগমের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। এরই মাঝে হজকে ঘিরে নানা পদক্ষেপ নিচ্ছে রিয়াদ। মক্কায় প্রবেশ অনুমতি সহ মানতে হবে নানা নির্দেশনা। সুষ্ঠুভাবে হাজিদের হজ সম্পন্ন করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করছে। এদিকে বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইট যাত্রা করবে আগামী 14 মে। এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।